কাতারের ভিসার রেডি, অনেকেই দেশ ছেড়ে পালাচ্ছেন বললেন রিজভী। জানাবো ঢাকা ঘেরাও করবে 20 লাখ লোক, মাঠে মারা যেতে পারে বিএনপির পরিকল্পনা। আরো জানাবো সেই 28 অক্টোবরের প্রতিশোধ নিতে চায় জামাত। এদিকে প্রধানমন্ত্রীর দাম্ভিকতায় দেশের সার্বভৌমত্ব বিলীন হতে পারে বললেন বুলু। এদিকে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভের ডাক দিল চরমোনাই। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে খোকার শত কোটি টাকার সম্পদ, দায়িত্ব নিচ্ছে না কেউ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাতারের ভিসা রেডি, অনেকে দেশে ছেড়ে পালাচ্ছেন বললেন রিজভী। ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশে ছেড়ে পালাচ্ছেন, এমনটা দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরো অনেকে পাসপোর্টের ভিসা রেডি করে রেখেছেন। হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, পুলিশি নির্বাচন এই দেশে আর হবে না, হতে দেবে না এই দেশের জনগণ। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি তাদের অনেক নেতাকর্মী দেশে ছেড়ে চলে যাচ্ছেন এবং ওবায়দুল কাদের সাহেব সহ আরো অনেকে ইতিমধ্যে পাসপোর্টের ভিসা করে রেখেছেন। ঢাকা ঘেরাও করবে 20 লাখ লোক, মাঠে মারা যেতে পারে বিএনপির পরিকল্পনা। সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা নিয়ে ঢাকা অবরোধ করার পরিকল্পনা করতে যাচ্ছে বিএনপি জামাত জোট। এজন্য সরকারকে পদত্যাগের 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হবে। এই সময়ে দাবি না মানলে পূজার ছুটি শেষে 26 তারিখের পর সর্বাত্মক আন্দোলনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দল দুটি। সূত্রমতে পূজার পর অবরোধে ঘেরাও অবস্থান, ধর্মঘট সহ হরতালের মতো কর্মসূচি দেবে তারা। বিএনপি ও জামাতের মোট 20 লাখ লোক রাজধানীতে জড়ো করার প্রাথমিক ছকে এগোচ্ছে দল দুটি। সূত্র জানায়, এবারের চূড়ান্ত কর্মসূচি হবে পুরো ঢাকা জুড়ে। বিশেষ করে ঢাকার 4 প্রবেশ মুখে থাকবে কয়েক লাখ নেতাকর্মী। আদালত, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে থাকবে সবচেয়ে বেশি নেতাকর্মী। অন্য এলাকার রাজপথ দখলে নিয়ে পরে সব নেতাকর্মীরা আসতে থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনের চারপাশে। সূত্রমতে সারা দেশের স্থানীয় নেতাকর্মীদের 26 তারিখের মধ্যে ঢাকায় আসার নির্দেশনা দিয়েছেন বিএনপি। ঢাকায় 15 দিন থাকার মতো মানসিক প্রস্তুতি রাখতে বলা হয়েছে। ঢাকার বাইরের জেলাগুলো থেকে সক্ষমতা অনুযায়ী 20 থেকে 30 হাজার করে নেতাকর্মীদের ঢাকায় থাকার আসার নির্দেশনা দিয়েছে জামাত। সূত্র আরো জানায়, ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে সম্ভাব্য হামলার স্থান ও নেতাদের কথাও মাথায় রাখা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ধানমন্ডি গুলিস্তান এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে হামলায় মোকাবেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও আওয়ামী লীগের ক্যাডার পলিটিক্স করে এমন নেতাদের উপরও নজরদারি পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায়, হঠাৎ করে ঢাকা শহরে প্রায় প্রতিটি এলাকাতে মানুষের সংখ্যা বেড়েছে। ইতিমধ্যে ফ্ল্যাট ভাড়া ও নিত্যপণ্যের দামও বেড়েছে। এটি বিএনপি জামাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তবে সমালোচকরা বলছেন, সরকারের কৌশলের কাছে সব সময় বিরোধীদের কর্মসূচি ধোপে টেকে না। তাই এবার আগে ভাগে নেতাকর্মীদের ঢাকা আনা হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি জামাত হরতাল অবরোধের মতো কর্মসূচি দিলে আওয়ামী লীগ রাজপথে থাকবে। এতে ঢাকা শহরের অচল অবস্থা তৈরি হবে। তফসিল ঘোষণার আগে এমন পরিস্থিতি হলে সাংবিধানিক সংকটে পড়বে দেশ। তখন তৃতীয় পক্ষ সুযোগ নেবে, যা বিএনপির দীর্ঘদিনের চাওয়া। কারণ বিএনপি চায় না আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। তবে 20 লাখ লোক ঢাকায় জড়ো করার যে পরিকল্পনা বিএনপি জামাত মিত্র নিয়েছে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে মনে করেছেন অনেকেই। কেননা ইতিমধ্যে এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতায় রয়েছে। ঢাকার বিভিন্ন বোর্ডিং হোটেল বা ম্যাচ সহ সম্ভাব্য সকল স্থানেই অভিযান শুরু হয়েছে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া কেউ এসব স্থানে অবস্থান করতে পারবে না। এছাড়া ঢাকার প্রবেশ পথগুলোতে স্বাভাবিক রাখতে এবং কোনো প্রকার অস্বাভাবিক পরিস্থিতি সামাল দিতেও সর্বোচ্চ সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বোপরি হোটেল, মোটেল, মেস বা বোর্ডিং ব্যতিরেকে এত লোকের সংকুলান আত্মীয় স্বজনের বাসা সম্ভব হবে না। সরকারের কৌশলের কাছে অতীতের মতো এবারও চূড়ান্ত আন্দোলনের আগে বিএনপি জামাত ব্যর্থ হবে বলে মনে করেছেন সমালোচকরা। সেই 28 অক্টোবরের প্রতিশোধ নিতে চায় জামাত। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি ঘটনাবহুল ভয়াবহ দিন 28 অক্টোবর। 2007 সালের জানুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সদ্য সাবেক প্রধান বিচারপতি বিএনপি ঘরানার কে এম হাসানকে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত হয়। তবে সেই নিয়োগে আপত্তি জানিয়ে তাকে প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। তৎকালীন বিরোধী দলের নেতার আহ্বানে 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা নিয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউর সমাবেশে হাজির হয়। এই সময় বিএনপি জামাত
জোট চতুর্দিক থেকে আওয়ামী লীগ কর্মীদের ঘিরে ফেলে আক্রমণ শুরু করে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পথচারী সহ 2-3 জন জামাত কর্মী নিহত হয়। এই মর্মান্তিক ঘটনার প্রতিশোধ নিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 28 অক্টোবরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে বিএনপি। জামাত শিবিরের নেতাকর্মীরা তারা বিভিন্ন গ্রুপে মরণপণ প্রতিজ্ঞা করে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। সেখানে বলা হচ্ছে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তীব্র আন্দোলন ও প্রতিশোধ নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, হে যুবক, ভুলে গিয়েছো কি 28 অক্টোবরের লগি বৈঠার সেই নির্মমতার কথা? শহীদ হয়েছে আমার ভাই, এবার তোদের রক্ষা নাই। আসছে 28 অক্টোবর, সেই বদলা নিয়ে দেশকে সূত্রমুক্ত করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাতের ছাত্র সংগঠন শিবিরের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা শহীদুল্লাহ তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, আসছে 28 অক্টোবর মাতৃভূমিকে ফেসিবাদী আওয়ামী শক্তির হাত থেকে রক্ষা করতে শহীদি তামান্নায় জেগে ওঠো হে যুবক, প্রস্তুত হও, এটাই শেষ সুযোগ। ফেসবুক, টুইটারে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম সহ সামাজিক যোগাযোগের প্রায় সব মাধ্যমে জামাত শিবির ও ছাত্রদলের এমন পৈশাচিক প্রতিশোধ পরায়ণ পোস্ট দেখে নেট দুনিয়ায় 28 অক্টোবর নিয়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর দাম্ভিকতায় দেশের সার্বভৌমত্ব বিলীন হতে পারে বললেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, প্রধানমন্ত্রী দেশের 18 কোটি মানুষের জীবনে ছিনিমিনি খেলেছেন। বাংলাদেশকে পৃথিবীর সব বড় ও গণতান্ত্রিক শক্তিগুলোর শত্রুতে পরিণত করেছেন। সাদ্দাম হোসেনও আপনার মতো এভাবে দাম্ভিকতা প্রকাশ করেছিল। সেই খেসারত ইরাকের মানুষকে দিতে হয়েছে। সেখানে 30 লাখ মানুষের জীবন দিয়েছে, এখনো ইরাকের অর্থনীতি ঘুরে দাঁড়ায়নি। বুলু বলেন, আসাদ এক সময় দাম্ভিকতা দেখিয়েছিলেন। সিরিয়ায় অবস্থা কি হয়েছে আপনারা জানেন। গাদ্দাফি দাম্ভিকতা প্রকাশ করেছিলেন। লিবিয়ায় অবস্থা কি হয়েছে জানেন। শেখ হাসিনা এখন যে দাম্ভিকতা প্রকাশ করেছেন, বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত হয়ে যেতে পারে। আমাদের সম্পদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিলীন হয়ে যেতে পারে। বিএনপির এক দফা দাবিতে আন্দোলন সংগ্রাম আছে বলে উল্লেখ করে বুলু বলেন, সেই এক দফা হলো শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। এই দাবিতে দেশের 90% মানুষ ইতিমধ্যে সমর্থন জানিয়েছে। সেই কারণে বিএনপির জনসমাবেশে সারা দেশের লাখ লাখ মানুষের সমাগম হয়। তিনি আরো বলেন, 2018 সালে আপনি দাওয়াত দিয়েছিলেন, আমরা গিয়েছিলাম। আপনি বললেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, কথা দিচ্ছি নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু আপনি 30 তারিখের ভোট রাতের অন্ধকারে 29 তারিখে করে ফেললেন। আপনার কথা আর এদেশের মানুষ বিশ্বাস করে না। রাজধানী সহ সারা দেশে বিক্ষোভের ডাক দিল চরমোনাই। রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী 27 অক্টোবর রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের এই 3 দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে ছাত্র যুব সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপির এই নেতা বলেন, একদিকে শেখ হাসিনা বলেছেন নির্বাচন হবে, অন্যদিকে সিসি বলেছে নির্বাচন কখন হবে, কবে হবে তিনি জানেন না। অতএব বাংলাদেশ আজকে অনিশ্চিত অবস্থার মধ্যে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রে খোকার 100 কোটি টাকার সম্পদ দায়িত্ব নিচ্ছে না কেউ। সাদেক হোসেন খোকা বিএনপির এক প্রভাবশালী নেতা ছিলেন। একাধারে তিনি অখণ্ড ঢাকার মেয়র এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। 2007 সালের 11 আসার পর খোকার ভূমিকা ছিল রহস্যময়, কিন্তু বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ থাকার কারণে তিনি আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। কিন্তু বিভিন্ন দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে যখন একাধিক মামলা তদন্ত শুরু হয়, সেই সময় তিনি পালিয়ে যুক্তরাষ্ট্রে যান। 2019 সালের 4 নভেম্বর যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে একটি ক্যান্সার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন এবং তার মৃত্যুর পর তাকে দেশে নিয়ে এসে একজন মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছিল। কিন্তু খোকা মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার পর সেখানে তিনি বিপুল সম্পদের নামে বেনামে কিনেছিলেন। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করেছে, সেখানে একাধিক বাড়ি এবং সম্পদের খবর পাওয়া যাচ্ছে, যেটি সাদেক হোসেন খোকার বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সাদেক হোসেন খোকার পরিবার এবং তার রাজনৈতিক কর্মীরা কেউই দায়িত্ব নিতে চাচ্ছেন না। তারা অস্বীকার করেছেন। এর ফলে এই সমস্ত সম্পত্তির মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মালিকদের খুঁজে না পাওয়া গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী রাষ্ট্র সম্পত্তিগুলো অধিগ্রহণ করবে। উল্লেখ্য, সাদেক হোসেন খোকা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে থাকতেন। কুইন্সে একটি দোতলা বাড়িতে তিনি দীর্ঘদিন অবস্থান করেছেন এবং এই বাড়িটি খোকার মৃত্যুর পর এখনো ফাঁকা পড়ে আছে। একজন স্থানীয় বিএনপি নেতা এই বাড়িটি দেখভাল করেন। তিনি জানিয়েছেন যে এই বাড়ির মালিক সাদেক হোসেন খোকা, তিনি এটি দেখার দায়িত্বে আছেন। কিন্তু এই বাড়ির কাগজপত্র দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপির অন্য নেতার নামে বাড়িটি
ক্রয় করা হয়েছে। সাম্প্রতিক সময় জিজ্ঞাসাবাদের মুখে বিএনপির ওই নেতা ওই বাড়ির মালিকানার তথ্য অস্বীকার করেছেন। আর একই রকম ভাবে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে 3টি দোকানের মালিক সাদেক হোসেন বলে জানা গেছে। এটিও বেনামে ক্রয় করা এবং 2 জন নেতার নামে। কিন্তু এখন যখন বিএনপির ওই নেতাদেরকে অর্থের উৎস সম্পর্কে জানাতে বলা হয়েছে তখন তারা এই মালিকানার কথা অস্বীকার করেছেন। তারা বলেছেন যে এটি তারা জানেন না। এছাড়াও নিউ ইয়র্কে খোকার মালিকানাধীন 2টি পেট্রোল পাম্প রয়েছে এবং এই পেট্রোল পাম্প দুটিও রাজনীতি